হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি হলিউড মুভির বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। আপনারা দেখছেন নাইম সিনেমোশন, আর আমি নাইম আছি আপনাদের সাথে। আজকের সিনেমার নাম কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস। এটি এই সিরিজের চতুর্থ মুভি। তো গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমা কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস। সিনেমা শুরু হয় ওয়ার অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস মুভির 300 বছর পরের সময়কাল দেখিয়ে। এখন পুরো পৃথিবীতে শুধু অ্যাপসদের বসবাস ছিল। তারা অনেক শক্তিশালী হয়ে উঠেছিল এবং তারা অনেক গোষ্ঠী প্রতিষ্ঠা করেছে। এরই মাঝে আমরা নোহা নামের একটি অ্যাপসকে দেখতে পাই। এই নোহাই মূলত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র। নোহা যে গোষ্ঠীতে বসবাস করেন তাদেরকে ইগল প্ল্যান বলা হয়, কারণ তারা ইগলের সাথে একই সাথে বসবাস করে। নোহার বাবার নাম করোয়ে, সে এই গোষ্ঠীর নেতা। নোহা তার বাবাকে গর্বিত করার জন্য তার দুই বন্ধু আনাইয়া এবং সোনাকে নিয়ে পাহাড়ে ওঠে ইগলের ডিম সংগ্রহ করার জন্য। এটি মূলত তাদের বংশের একটি রিচুয়াল ছিল। প্রত্যেক ছেলে এপসকে এটা করতে হতো। রিচুয়ালটা এমন যে ইগলের ডিম সংগ্রহ করে সেই ডিম থেকে বাচ্চা হওয়ার পর সে বাচ্চাকে লালন পালন করে বড় করতে হয়, যাতে ওই ইগল এবং এপসের মধ্যে একটি ভালো বন্ডিং সৃষ্টি হয় এবং ইগলটি বড় হয়ে সেই এপসের বডিগার্ড হয়। এই রিচুয়ালের মাধ্যমে মূলত তারা কিশোর থেকে তরুণে রূপান্তরিত হয়। নোহা যখন ইগলের ডিম নেওয়ার জন্য ইগলের বাসায় হাত দেয়, তখনই মা ইগলটি নোহাকে দেখে ফেলে এবং নোহার ওপর আক্রমণ করে দেয়। মা ইগলের আক্রমণের কারণে নোহা গাছ থেকে পড়ে গিয়ে পাহাড় থেকে নিচে পড়তে থাকে। এই দৃশ্য দেখে নোহার দুই বন্ধু নোহাকে সাহায্য করার জন্য ছুটে আসে, কিন্তু তারা কোনো সাহায্য করার আগেই নোহা পাহাড় থেকে নিচে পড়ে যায়। কিন্তু পরের দৃশ্যে আমরা দেখি নোহা নিচে পড়ার সময় গাছের একটি ডাল ধরে ঝুলে আছে এবং সে ইগলের আক্রমণের পূর্বেই একটি ডিম সংগ্রহ করতে পেরেছে। এরপর তারা পাহাড় থেকে নেমে জঙ্গলে ফিরে আসে। জঙ্গলে এসে তারা লক্ষ্য করে তাদের একটি ঘোড়ার গায়ে কম্বল নেই। তখন তারা পিছনে কারো হাঁটার আওয়াজ পায়। নোহার বন্ধু তখন শব্দ লক্ষ্য করে ঢিল মারতে থাকে। তখনই গাছের আড়াল থেকে একটি মানুষ দৌড় দেয়। এরা তিনজন তার পিছনে ছুটতে থাকে। মানুষটি দৌড়াতে দৌড়াতে একটি টানেলের ভিতর ঢুকে যায়। টানেলের মুখে সে কম্বলটি একটি গাছের ডালে দেখা যায়। তারা তিনজন কম্বলটি নিয়ে তাদের গ্রামের উদ্দেশ্যে ফিরে আসে, কারণ ওই টানেলের ভিতরে প্রবেশ করা এই এপসদের গোষ্ঠীর জন্য নিষিদ্ধ ছিল। নোহা কম্বলের গায়ে মানুষের গন্ধ পায়। নোহা এবং তার দুই বন্ধু গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে নোহা তার মায়ের সাথে দেখা করে। তার মা তাকে বাহবা দেয় এবং বলে, নিশ্চয়ই তোমার বাবা তোমাকে নিয়ে গর্ববোধ করবে। নোহা তার বাবার সঙ্গে দেখা করে এবং সে জঙ্গলের পুরো ঘটনা খুলে বলে এবং কম্বলটি তার বাবার কাছে দেয়। নোহার বাবা করলো সে কম্বলটি থেকে মানুষের গন্ধ পায় এবং সে নোহাকে জিজ্ঞেস করে টানেলের ভিতর ঢুকেছিল কিনা। নোহা তখন জবাব দেয় যে না, আসলে এই এপসদের কিছু নির্দিষ্ট নিয়ম ছিল, যেমন ওই টানেলের ভিতর প্রবেশ না করা। আসলে 300 বছর পূর্বে ওই টানেলের ভিতরে ইকোরা বাস করত। ইকো বলতে এখানে মানুষদেরকে বোঝানো হয়েছে, কারণ বানররা মানুষদের ইকো নামে ডাকত। তারপর নোহার বাবা নোহাকে বলে ইকোদের ব্যাপারে কারোর সাথে কোনো কথা না বলতে এবং সে কম্বল নিয়ে চলে যায়। রাতে যখন নোহা ছাড়া বাকি সব এপসরা ঘুমাচ্ছিল, তখন নোহা আবারও একটি শব্দ শুনতে পায়। শব্দ শুনে নোহা সেদিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি আসলে ক্ষুধার্ত ছিল, তাই সে খাবার সংগ্রহ করতে নোহাদের গ্রামে এসেছিল। সে যখন নোহাকে দেখে তখন সে নোহাকে একটি ধাক্কা মেরে জঙ্গলে পালিয়ে যায়। মেয়েটির ধাক্কায় নোহার সঙ্গে থাকা ইগলের ডিমটি ভেঙে যায়। এতে নোহা খুব মর্মাহত হয়। নোহার বন্ধুরা কাহিনী শুনে নোহাকে বলে তার বাবার কাছে সবটা খুলে বলতে, কিন্তু নোহা জানে তার বাবা সব সত্যি বললেও সেটা বিশ্বাস করবে না। তাই সে তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে পুনরায় ইগলের ডিম সংগ্রহ করার জন্য। নোহা জঙ্গলের ভিতর কিছুদূর যাবার পর হঠাৎ দুপক্ষের মারামারির শব্দ শুনতে পায়। নোহা তখন ঘোড়া থেকে নেমে সেদিকে এগিয়ে যায়। গিয়ে দেখে কয়েকটি মুখোশধারী এপস এর মৃতদেহ পড়ে আছে, যারা কিনা ছিল ভিন্ন গোষ্ঠীর, যাদের রাজার নাম ছিল প্রক্সিমা সিজার। আসলে তার নামের শেষে সিজার থাকলেও সে একজন অত্যাচারী রাজা ছিল। এর মধ্যে হঠাৎ করে নোহার চাচা আহত অবস্থায়
নোহার কাছে চলে আসে এবং বলে শত্রুরা আসছে। কথা বলে সে মারা যায়। নোহা তখন দেখে তার চাচার পিঠে একটি ছুরি ঢোকানো। এটি দেখে নোহা খুব ভয় পেয়ে যায়। এরই মধ্যে শত্রুদের আরেকটি দল সেখানে চলে আসে, যাদের সেনাপতির নাম ছিল সিলভা। তারা নোহার চাচার কাছের কম্বলটিতে মানুষেরও গন্ধ পায়। এরই মধ্যে নোহা জঙ্গলে লুকিয়ে পড়ে। শত্রুরা নোহার ঘোড়াটি দেখতে পায়। সিলভা এসে লোহার ঘোড়াটিকে একটি ইলেকট্রিক শক দেয়, যাতে করে ঘোড়াটির পিছন পিছন তারা ইগলপ্লান গ্রামে পৌঁছাতে পারে। নোহা শত্রুদের আগে গ্রামে খবর পৌঁছে দেওয়ার জন্য প্রাণপণে ছুটতে থাকে, কিন্তু শত্রুদের কাছে ঘোড়া থাকায় শত্রুরা তার অনেক আগেই গ্রামে পৌঁছে যায়। নোহা গ্রামে ফিরে দেখে পুরো গ্রাম আগুনে জ্বলছিল এবং প্রক্সিমাস সিজারের লোকেরা তাদের গোষ্ঠীর এপসদেরকে বন্দী করছিল। নোহা তখন তার গ্রামের এপসদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুই করে উঠতে পারে না। নোহার বন্ধুরা তখন নোহাকে বলে তার বাবাকে বাঁচাতে। নোহা তার বাবার কাছে ছুটে যায়, গিয়ে দেখে তার বাবা ঈগলদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। নোহার বাবা নোহাকে দেখে বলে ঈগলগুলোকে মুক্ত করতে। অনেক কষ্টে তারা সবগুলো ঈগলকে মুক্ত করতে সক্ষম হয়। ঠিক তখনই প্রক্সিমাস সিজারের জেনারেল সিলভা এসে নোহার বাবাকে আক্রমণ করে। সিলভা নোহার বাবাকে ইলেকট্রিক শক দেয়। নোহা তার বাবাকে বাঁচানোর জন্য সিলভার ওপর আক্রমণ করে বসে, কিন্তু সিলভার সঙ্গে শক্তিতে না পারায় সে নোহাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। নোহা কোনোরকম একটি দড়ি ধরে ঝুলে থাকে। নোহার সামনেই নোহার বাবাকে সিলভা হত্যা করে নিচে ফেলে দেয়। নোহা কিছুই করতে পারে না। এরপর সিলভা নোহার ঝুলে থাকা দড়িটিতে ইলেকট্রিক শক দিয়ে কেটে দেয়। এতে করে নোহা নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সকালবেলা নোহা দেখতে পায় তার পুরো গ্রাম পুড়ে ছাই হয়ে আছে। দূরে ধ্বংসস্তূপের ভিতরে নোহা তার বাবার মৃতদেহ দেখতে পায়। নোহা বুঝতে পারে তার পুরো গ্রামবাসীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। নোহা তার বাবার মৃতদেহ ধ্বংসস্তূপের ভিতর থেকে বের করে কবর দেয় এবং প্রতিজ্ঞা করে সে তার গ্রামবাসীকে এবং তার পরিবারকে উদ্ধার করবে এবং প্রতিশোধ নেবে। নোহা তার ঘোড়া নিয়ে বের হয়ে পড়ে। শত্রুপক্ষের পায়ের ছাপ অনুসরণ করতে করতে সেই টানেলের সামনে এসে পৌঁছায় এবং বুঝতে পারে শত্রুরা এই পথ দিয়েই গেছে। সে তখন টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে এবং একটি নতুন জঙ্গলে এসে পৌঁছায়। নোহার বাবার ঈগলটি নোহার পিছনে আসতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে তার মায়ের জামা দেখতে পায়। সে জামাটি নিয়ে নেয়। এরই মধ্যে হঠাৎ ঝড় শুরু হয়। নোহা ঝড় থেকে বাঁচতে জঙ্গলে আশ্রয় নেয়। রাতের বেলায় আগুন জ্বালিয়ে নোহা ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে নোহা তার বাবার ঈগলটিকে তার পাশে দেখতে পায়। নোহা ঈগলটিকে ডাক দিলে ঈগলটি এসে তাকে আক্রমণ করে দেয়। আসলে ঈগলটিকে পোষ মানানোর জন্য একটি গান গাইতে হয়, যেটা নোহার বাবা পারত, বাট নোহা পারে না। কিছু দূর যাওয়ার পর নোহা জঙ্গলের মাঝে ধোঁয়া দেখতে পায়, আর সেখানে যাওয়ার পর সেখানে কোনো আগুন দেখতে পায় না। আসলে এটা ছিল একটি ফাঁদ। নোহা একটি ফাঁদে পড়ে যায়। তখনই একটি ওরাংওটাং এসে নোহার উপর অস্ত্র তাক করে এবং কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। নোহা তখন তাকে সব ঘটনা খুলে বলে। ওরাংওটাংটি নোহার সকল কথাই বিশ্বাস করে এবং তাকে ফাঁদ থেকে মুক্ত করে। এই ওরাংওটাংয়ের নাম হলো রাকাই। সিজারই এপদেরকে একসঙ্গে থাকতে শিখিয়েছে। সিজারের আইনে এক এপ অন্য এপকে হত্যা করতে পারবে না। সিজারের মৃত্যুর পর সব এপরা তার শিক্ষা ভুলে যেতে থাকে। বর্তমানে সবাই সিজারের শিক্ষা ভুলে গেছে। রাকা বলতে থাকে, আমার পূর্বপুরুষেরা শত শত বছর ধরে সিজারের শিক্ষা সকল এপদের ভিতরে প্রচার করে আসছে। এখন শুধু আমিই বেঁচে আছি। কিছুক্ষণ নোহা একটি দেয়ালে মানুষের ছবি দেখতে পেয়ে বলে, তারা ইকো, তাদের কোনো বুদ্ধি নেই। তারা প্রায়ই আমাদের গ্রামে খাবার চুরি করতে আসে। রাকা তখন নোহাকে বোঝায়, তারা আসলে মানুষ। সিজারের সময় মানুষই পৃথিবীতে রাজত্ব করত। সেই সময় তাদের অনেক বুদ্ধি ছিল। তারা কথা বলতে পারত, বই পড়তে পারত। এগুলো শুনে নোহা বেশ অবাক হয়। তারা যখন ঘোড়ার কাছে ফিরে আসে তখন সেই মেয়েটিকে তাদের ঘোড়ার কাছে দেখতে পায়। নোহা মেয়েটিকে তাড়িয়ে দেয়। নোহা একটা জিনিস বুঝতে পারে না, মেয়েটি কেন তাকে ফলো করছে। নোহা চলে গেলে রাকা তাকে বলে, আমিও তোমার সঙ্গে যাব। নোহা এবং রাকা একসঙ্গে রওনা দেয়। পথে রাত হয়ে গেলে তারা দুজন আগুন জ্বালিয়ে খাবার খেতে বসে। তখন মেয়েটি তাদের চুপি চুপি দেখছিল। এটা দেখে রাকা তার দিকে কিছু খাবার ছুঁড়ে মারে। মেয়েটি বের হয়ে এসে খাবার নিয়ে খেতে শুরু করে। মেয়েটি ঠান্ডায় কাঁপছিল দেখে রাকা তাকে একটি কম্বল ছুঁড়ে মারে। রাকা মেয়েটির নাম রাখে নোভা। পরে তারা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। সকাল হলে তারা আবার যাত্রা শুরু করে।
একটা জায়গায় আসার পর তারা দেখে একদল জেব্রা পানি খাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে একদল আদিবাসী মানুষ উপস্থিত হয়। আদিবাসী মানুষদেরকে দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। নোহা এখান থেকে একাই রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে রাকাকে বলে সবার মাঝে সিজারের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য। রাকা তখন তাতে সম্মত হয় এবং নোহাকে সিজারের একটি লকেট দেয়। নোহা তখন একাই রওনা করে। কিছুক্ষণের মধ্যে সেখানে সিলভা তার দলবল নিয়ে হাজির হয়। সিলভা এসে সকল আদিবাসীদেরকে বন্দী করতে থাকে, কিন্তু নোভা তাদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সিলভা এবং তার দল তারা এসেছিল মূলত নোভাকে ধরার জন্য। তাই সিলভা যখনই নোভাকে দেখতে পায় তখন সে একাই তার পিছু শুরু করে। এরই মধ্যে নোভাও শত্রুদেরকে দেখে সেখানে ফিরে আসে। নোভা শত্রুদের দেখে ঘাসের ভিতর লুকিয়ে থাকে, কিন্তু নোভা বুঝতে পারে সে এভাবে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। নোভা ধরা পড়েই যাবে তখনই সে নোহাকে দেখতে পায় এবং সে ঘাসের ভিতর থেকে উঠে চিৎকার দিয়ে নোহাকে ডাক দিয়ে নোহার দিকে দৌড় দেয়। নোহা এবং সিলভা নোভাকে কথা বলতে দেখে দুজনেই বেশ অবাক হয়। নোহা এখান থেকে নোভাকে সিলভার হাত থেকে বাঁচাতে সক্ষম হয়। নোহা নোভাকে নিয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে। এরই মধ্যে আরেকটি এপ নোহার উপর হামলা করে দেয়। তখনই রাকা এসে তাদেরকে রক্ষা করে এবং তারা তিনজন মিলে পালাতে সফল হয়। শত্রুদের থেকে পালিয়ে একটি নিরাপদ স্থানে এসে নোহা রাকাকে বলে মেয়েটি কথা বলতে পারে। রাকা প্রথমে নোহার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু একটু পরে মেয়েটি যখন কথা বলতে শুরু করে তখন রাকা হতবাক হয়ে যায়। মেয়েটি বলে তার নাম আসলে মেয়ে। মেয়ে বলে শত্রুরা নোহার পরিবারকে কোথায় রেখেছে সে তা জানে। নোহা আর রাকা তখন মেয়ের কাছে জিজ্ঞেস করে তার মতো আরও কেউ আছে কিনা। মেয়ে তখন বলে সে যেখানে থাকতো সেখানে সবাই তার মতোই ছিল, কিন্তু প্রক্সিমাস সিজারের লোক তাদের ওখানে অ্যাটাক করে এবং তাদের সবাইকে মেরে ফেলে। শুধুমাত্র সে কোনো রকমে পালিয়ে বেঁচে আসে। নোহা তখন তাকে বলে যদি সে তার পরিবারকে বাঁচাতে সাহায্য করে তাহলে সে তাদের সাথে নিরাপদে থাকবে। মেয়ে তখন সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। নোহা তখন তাকে তার মায়ের কাপড়টি দিয়ে দেয়। রাতে ঘুমানোর আগে নোহা শত্রুদের ট্রিগারটি ব্যবহার করা শিখছিল এবং মেয়ে সেটা চুপচাপ দেখছিল। পরদিন সকালে তারা শত্রুদের আস্তানার দিকে রওনা দেয়। পথে একটি নদী পড়ে। তারা ব্রিজের সাহায্যে নদী পার হতে যাচ্ছিল, কিন্তু সিলভা তার সৈন্যদেরকে নিয়ে আগেই সেখানে লুকিয়েছিল, কিন্তু এটা তারা তিনজনের কেউই বুঝতে পারেনি। তারা যখন ব্রিজের মাঝামাঝি চলে আসে তখন হঠাৎ করে সিলভা তাদের সামনে এসে হাজির হয়। নোহা তখন মেয়ে আর রাকাকে বলে পিছনে চলে যেতে, কিন্তু পিছন থেকে সিলভার সৈন্যরা এসে তাদের উপর হামলা করে দেয়। যেহেতু নোহার মারামারি করার কোনো অভিজ্ঞতা ছিল না, তাই সে প্রচুর মার খেতে থাকে। এদিকে ধস্তাধস্তিতে মেয়ে নদীতে পড়ে যায়। মেয়েকে কোনোরকম একটি জালে ঝুলে থাকতে দেখা যায়। রাকা তখন তাকে উপরে তোলার জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে, কিন্তু জালটি মাঝখান থেকে ছিঁড়ে যাওয়ার কারণে রাকা কোনোভাবেই মেয়েকে উপরে তুলতে পারছিল না। তাই সে নিচে নদীতে নেমে মেয়েকে উপরে তোলে। মেয়েকে উপরে তোলার পর সে নিজে অনেক চেষ্টা করেও উপরে উঠতে পারছিল না। এরই মাঝে সিলভা এসে জালের দড়িটি কেটে দেয়, যার ফলে রাকা নদীতে ভেসে যায়। সিলভার লোকেরা নোহা এবং মেয়েকে বন্দী করে তাদের আস্তানায় নিয়ে যায়। শত্রুরা মূলত একটি পরিত্যক্ত ধ্বংস যুদ্ধজাহাজে বসবাস করত। আস্তানায় নিয়ে তারা নোহাকে এবং মেয়েকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যায়। নোহা তখন দেখতে পায় তার গ্রামবাসীদেরকে এখানে জোর করে কাজ করানো হচ্ছিল। সোনা নোহাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে এবং নোহাকে তার মায়ের কাছে নিয়ে যায়। নোহা এবং তার মা দুজনকে জীবিত দেখে অনেক খুশি হয়। এদিকে মেয়েকে শিল্পা একটি রুমে নিয়ে যায়। এখানে মেয়ের সঙ্গে ত্রিবোদনের দেখা হয়। সেও তার মতোই মানুষ। এই ত্রিবোদন মূলত 300 বছর আগের প্রযুক্তি প্রক্সিমা সিজারকে দিয়েছে, আর এই প্রক্সিমা সিজারের সৈন্যদের হাতের যে ট্রিগারটি ছিল সেটি এই ত্রিবোদনই বানিয়ে দিয়েছে। এবার সিনেমায় এন্ট্রি হয় মেইন ভিলেন এবদের রাজা দ্য প্রক্সিমা সিজারের। সে তার প্রজাদের উদ্দেশ্যে ভাষণ দেয়। এখানে আমরা বুঝতে পারি তার মেইন উদ্দেশ্য কী। সে আসলে তার প্রজাদের দিয়ে মানুষের তৈরি একটি ভল্ট খোলার চেষ্টা করছিল, যেই ভল্টের ভিতর লুকানো আছে মানুষের 300 বছর আগের অনেক প্রযুক্তি। আর সেই প্রযুক্তি ব্যবহার করে প্রক্সিমা সিজার সবথেকে ক্ষমতাশালী এপ রাজা হয়ে উঠতে চায়। ভল্টটি সমুদ্রের পাড়ে হওয়ায় প্রক্সিমা তার দাসদের দিয়ে সমুদ্রের পাড়ে একটি বিশাল বাঁধ নির্মাণ করে এবং এখানে আস্তানা গেড়ে রাজত্ব করতে থাকে।
মেই প্রক্সিমার এই উদ্দেশ্য জানার পর সংকল্প করে যে কোনোভাবেই সে ভল্টের প্রযুক্তি প্রক্সিমার হাতে যেতে দিবে না। এই জন্য মেই ত্রিপ্রধানের সাহায্য চায়, কিন্তু ত্রিপ্রধান কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপর প্রক্সিমাস সিজার মেই, ত্রিপ্রধান এবং নোহাকে ডিনারে আমন্ত্রণ করে। ডিনারে এসে নোহা দেখে তার বন্ধু আনাইয়া প্রক্সিমাস সিজারের খেদমতে নিয়োজিত, কিন্তু সে কিছু বলে না। এর জন্য তার বন্ধু আনাইয়া অভিমান করে চলে যায়। প্রক্সিমাস সিজার মেয়ের কাছে ভল্টের নকশা সম্পর্কে জানতে চায়, কিন্তু প্রক্সিমাস সিজার জানতে পারে মেয়ের কাছে ভল্টের একটি নকশা আছে। সে মেয়েকে এই বিষয়ে জিজ্ঞেস করলে মেয়ে তাকে কিছুই বলে না। প্রক্সিমা নোহার কাছে জানতে চাইলে নোহা বলে মেয়ে তাকে এই সম্পর্কে কিছুই বলেনি। প্রক্সিমা নোহাকে মেয়ের থেকে দূরে থাকতে বলে, কারণ হিসাবে সে বলে মেয়ে শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য এসেছে। পরের সিনে আমরা নোহাকে একা একা বসে থাকতে দেখি। নোহা এখানে সিজারের লকেটটি বের করে এবং চিন্তা করে প্রক্সিমাস সিজারের দাস হয়ে না থেকে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয়। তখন তার বাবার ঈগলটি তার হাতে এসে বসে এবং পোষ মেনে নেয়। এরপর নোহা মেয়ের মুখোমুখি হয় এবং সাহায্য করার বিনিময়ে সত্য জানতে চায়। নোহা জিজ্ঞেস করে আসলেই কি মানুষ এবং এপ্রা একসঙ্গে বসবাস করতে পারে? মেয়ে তখন উত্তর দেয় এপ্রা একসময় কথা বলতে পারত না। মানুষ তাদের খাঁচায় বন্দি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করত, কিন্তু একটি ভাইরাসের কারণে এপ্রা মানুষের মতো কথা বলতে শুরু করে এবং মানুষের মতো বুদ্ধিমান হয়ে ওঠে, এবং সেই ভাইরাসের কারণে মানুষ মারা যেতে থাকে, যার ফলশ্রুতিতে এপ্রা পৃথিবীতে রাজত্ব শুরু করেছে এবং মানুষরা বিলুপ্ত হয়ে গেছে। নোহা তখন মেয়েকে জিজ্ঞেস করে সে কেন ভল্টের ভিতর যেতে চায়। মেয়ে তখন উত্তর দেয় ভল্টের ভিতরে এমন একটি বই আছে যার মাধ্যমে মানুষ আবার আগের মতো কথা বলতে পারবে, এই জন্য তার যে কোনোভাবে বইটি উদ্ধার করতে হবে। এই কথা শুনে নোহা মেয়েকে সাহায্য করার আশ্বাস দেয়। নোহা তখন মেয়ের কাছে জিজ্ঞেস করে ভল্টে ঢোকার অন্য কোনো রাস্তা আছে কিনা। মেয়ে তখন বলে একটা রাস্তা আছে, সেটা পাহাড়ের উপরে। নোহা তার বন্ধু আনায়া এবং সোনার কাছে যায় এবং তাদেরকে সকল বিষয় খুলে বলে এবং সাহায্য চায়। সোনা সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, কিন্তু আনায়া ভয় পায়, তাই সে সাহায্য করতে রাজি হয় না। নোহা এবং সোনা মেয়ের সঙ্গে বাঁধের চারিপাশে বিস্ফোরক লাগাতে শুরু করে। তাদের মেইন উদ্দেশ্য হলো ভল্টটিকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেওয়া। তারা যখন বিস্ফোরক লাগাচ্ছিল তখন আনাইয়া তাদের সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু ত্রিবদন তাদেরকে এই কাজ করতে দেখে ফেলে এবং সে প্রক্সিমা সিজারকে সবকিছু জানিয়ে দেবে বলে তাদেরকে সতর্ক করে। তখন বাধ্য হয়ে মেয়ে ত্রিবদনকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ সমুদ্রের পানিতে ফেলে দেয়। এরপর তারা সবাই মিলে পাহাড়ের উপরে ভল্টের সেই গোপন দরজার সামনে আসে। তারা ভল্টের গোপন দরজা দিয়ে ভল্টের ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে তারা অন্ধকার দূর করার জন্য মশাল হাতে নেয়। তখন আমরা দেখতে পারি ভল্টটি আসলে একটি সামরিক বাংকার, যেখানে অস্ত্রের বিশাল মজুদ রয়েছে। মেয়ে তখন একটি জেনারেটর দেখে এবং সেটি চালু করে দেয়, যার ফলে পুরো ভল্ট আলোকিত হয়ে যায়। মেয়ে তখন একটি কোড়াল হাতে নেয় এবং তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার আগে মেয়ে তাদের উদ্দেশ্য করে বলে তার জন্য অপেক্ষা করতে। এই বলে মেয়ে তাদের থেকে আলাদা হয়ে যায়। আমরা দেখি মেয়ে একটি কন্ট্রোল রুমে প্রবেশ করেছে। কন্ট্রোল রুমে প্রবেশ করে সে এদিক ওদিক কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু একটি পর আমরা দেখতে পাই আসলে সে কোনো বই খুঁজছে না, সে যেটি খুঁজছে সেটি হলো একটি সাইফারিং কি। কিন্তু মেয়ে এটি দিয়ে কী করবে সেটি আমরা একটু পরেই জানতে পারবো। সাইফারিং কিটি হাতে নিয়ে মেয়ে একটি বন্দুকের লকারের দিকে তাকায় এবং সেখান থেকে একটি রিভলভার নিয়ে নেয়। এদিকে নোহা এবং তার বন্ধুরা একটি বই খুঁজে পায়। এটি আসলে একটি বাচ্চাদের বই, যেখানে বিভিন্ন ছবিতে দেখানো হয় বন মানুষদেরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে এবং মানুষ সেটি দেখে মজা নিচ্ছে। এই ছবি দেখে নোহা এবং তার বন্ধুরা মানুষের উপর মনে মনে অনেক রেগে যায়। এরই মধ্যে মেয়ে সেখানে চলে আসে এবং তাদেরকে বলে তার কাজ শেষ। তখন তারা সবাই মিলে ভল্টের মেইন দরজার সামনে আসে। ভল্টের মেইন দরজা বাইরের থেকে খোলা না গেলেও ভিতর থেকে ঠিকই খোলা যায়। মেয়ে ভল্টের দরজা খোলার আগে নোহাকে বলে আমাদের হাতে সময় খুবই কম, দরজা খোলা মাত্র সে যেন তার পরিবারের কাছে চলে যায়, তা না হলে বাদ বিস্ফোরণ হলে তখন সে আর তার পরিবারের কাছে যেতে পারবে না। ভল্টের দরজা পুরোপুরি খোলা হয়ে গেলে তখনই প্রক্সিমাস সিজার ভল্টের ভিতরে প্রবেশ করে এবং নোহা, মেই এবং তার বন্ধুদেরকে আটক করে। প্রক্সিমাস সিজারের সৈন্যরা তাদেরকে মেরে ফেলতে চাইলে মেয়ে তার বন্দুক দিয়ে একটি গুলি করে
কিন্তু মেয়ে ভেবে দেখে প্রক্সিমাসের হাতে যদি এই সকল অস্ত্র যায় তাহলে সে পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে। তাই সে বাঁধে লাগানো বিস্ফোরক দিয়ে বাঁধটি উড়িয়ে দেয়। তখনই সমুদ্রের পানিতে চারিদিক ডুবতে থাকে। এই দেখে প্রক্সিমা সিজারের সৈন্যরা বাংকারের ভিতর আশ্রয় নেয়, কিন্তু সমুদ্রের পানি বাংকারের ভিতরেও ডুবতে থাকে এবং শত্রু এপরা একে একে ডুবে মরতে থাকে। প্রক্সিমা সিজারের সৈন্যরা চড়াই পারদর্শী না হওয়ার কারণে একে একে ডুবতে থাকে, কিন্তু ঈগল প্ল্যানের এপরা যেহেতু বনে বসবাস করত তাই তারা চড়াই খুবই পারদর্শী ছিল, যার ফলে তারা দ্রুত ভল্টের গোপন দরজা দিয়ে উপরে উঠে যায়। এদিকে সিলভা নোহাকে দেখে নোহার উপর আক্রমণ করে বসে। নোহাও তখন হার না মেনে পাল্টা আক্রমণ করে, যার ফলে দুজনই নিচে পানিতে পড়ে যায়। নোহা সিলভাকে একটি পাইপের মধ্যে আটকে ফেলে, যার ফলে সিলভা সেখান থেকে আর উঠতে পারে না, সেখানেই ডুবে মারা যায়। নোহা অবশেষে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারল। এরপর নোহা আস্তে আস্তে ভল্টের উপরে উঠে যায়। কিছুক্ষণ পর প্রক্সিমা সিজার এসে নোহার উপর আক্রমণ করে এবং নোহাকে বলে তার দাসত্ব স্বীকার করতে, কিন্তু নোহা তার কাছে মাথা নত করতে রাজি হয় না। এতে করে সিজার নোহাকে আক্রমণ করে করে আহত করে ফেলে, কিন্তু নোহা সিজারের কাছে মাথা নত না করে তার ঈগলকে ডাকার জন্য গান গাইতে থাকে। এটি দেখে প্রক্সিমা সিজার হাসতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর নোহার দেখা দেখি তার গ্রামের সকলে একই সাথে ঈগলদের ডাকার জন্য গান গাইতে থাকে। এতে করে প্রক্সিমা সিজার প্রথমে রেগে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে খুব ভয় পেতে থাকে এবং সবাইকে বলে যে তোরা গান থামা, গান থামা। একটু পরেই তাদের সকল ঈগল এসে প্রক্সিমা সিজারের উপর আক্রমণ করে বসে। আক্রমণ করতে করতে সিজারকে পাহাড়ের এক কর্নারে নিয়ে যায়। এরপর নোহার ঈগল এসে প্রক্সিমা সিজারকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এরপর নোহা তার গ্রামবাসীদেরকে নিয়ে তার গ্রামে ফিরে আসে এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে শুরু করে। মেয়ে একদিন নোহার সাথে দেখা করতে তাদের গ্রামে আসে। মেয়ে নোহাকে বোঝানোর চেষ্টা করে মানুষ সবসময় একটি শক্তিশালী জাতি, মানুষ শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিল। নোহা তখন মেয়েকে জিজ্ঞেস করে, আচ্ছা মানুষ আর এবরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে কিনা? মেয়ে তখন কোনো উত্তর দেয় না। এখানে আমরা মেয়ের হাতে একটি বন্দুক দেখতে পাই। মেয়ে সেটা তার পিছনে লুকিয়ে রাখে। নোহা মেয়েকে রাকার দেওয়া সেই সিজারের লকেটটি দিয়ে দেয়। মেয়ে সেটা নিয়ে একটি নতুন স্থানের দিকে রওনা হয়। আমরা দেখি মেয়ে একটি বেসের কাছে এসেছে। বেসের কাছে আসার পর সে বেসের ভিতর থেকে একজন মহিলা বের হয়ে আসে। মেয়ে সেই মহিলার কাছে সেই সার্ফারিং কিটি দেয়। মহিলাটি সেটি নিয়ে ভিতরে চলে যায়। এখানে আমরা দেখি বেসের ভিতরে তাদের মতো আরও অনেকে ছিল। মেয়েকে আমরা দেখি একটি স্যাটেলাইটের সামনে দাঁড়ানো, তার মানে এটি হচ্ছে একটি স্যাটেলাইট বেস। মেয়ে মূলত এসেছিল ওই সাইফারিং কিটি দিয়ে এই স্যাটেলাইট বেসটি পুনরায় চালু করার জন্য সহযোগিতা করতে। ফাইনালি আমরা দেখি স্যাটেলাইটটি সফলভাবে চালু হয়ে যায়, যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মানুষের মধ্যে যোগাযোগ সম্ভব হয়। এদিকে নোহাকে দেখি তার বন্ধু সোনার সাথে জঙ্গলে একটি কুড়িয়ে পাওয়া টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে কি যেন দেখতে থাকে। এরই মধ্য দিয়ে দ্য কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপ মুভির সমাপ্তি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো মুভির গল্প নিয়ে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।